সবার প্রথমে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 163তম জন্মদিবসে 164তম জন্মদিবস হবে যদি আমরা 1861 সাল থেকে ধরে নিই। 1861 সালের 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার 164তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। সারা পৃথিবীতেই কিন্তু আজকের দিনটা অত্যন্ত ধুমধামের সাথে পালিত হচ্ছে। আজকের দিনটার একটা বিশেষ মাহাত্ম্য, কারণ অনেকেই তো সারা পৃথিবী জুড়ে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম ভারতীয় বা প্রথম এশিয়া দেশের মধ্যে সবার প্রথম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। ওনার একটা বই 1912 সালে গীতাঞ্জলি, সেখানে 103টে কবিতা ছিল। 103টে কবিতা নিয়ে একটা কবিতা বই তিনি ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন। সেই ট্রান্সলেশনটা যদিও অনেকে বলেন যে ওইটা W.B. ইয়েটস করে দিয়েছিলেন ট্রান্সলেশনটা, কিন্তু সেইটার কতটা সত্য অসত্য সেটার মধ্যে আমরা যাব না। আমরা শুধু এইটা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যেখানে 103টে কবিতা ছিল, সেই 103টে কবিতাকে ট্রান্সলেশন করে যে সং অফারিংস নামে যে বইটা বেরিয়েছিল, সেই বইটা সুইডেনের যে নোবেল কমিটি আছে তাদের নজরে আসে। তো ওই বইটা নজরে আসার পরে তারা দেখলো যে এইরকম বই সারা পৃথিবী জুড়ে কখনো কিন্তু আর লেখা হয়নি। কারণ ভারতবর্ষ তখনও পরাধীন ভারতবর্ষ, সেই পরাধীন ভারতবর্ষে আমাদের এশিয়ার একজন অচেনা একজন ভারতীয় যিনি বাংলা ভাষায় আজীবন লিখে গেছেন, তার একটা ইংরাজি কবিতার বই যেটা সারা ইউরোপ জুড়ে এবং নোবেল কমিটির যারা সিলেক্টর ছিলেন বা নির্বাচক ছিলেন তাদেরকে নাড়িয়ে দিলেন যে এ কী লেখা, এই কী দর্শন। এই দর্শন তো আমরা সাধারণত আমাদের ইউরোপে দেখি না। কারণ উনি ছোটোবেলায় আমরা সকলেই জানি এখানে যে ছোটোবেলায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মা মারা যায়। মা মারা যাওয়ার ফলে রবীন্দ্রনাথ ঠাকুর তখন অত্যন্ত ছোট, বাল্যাবস্থায় স্কুলে যেতেন। এইবার বাবার সাথে কখনো কখনো 3 মাস 6 মাস পর্যন্ত কখনো হিমালয়ে ভ্রমণ করতেন, কখনো দার্জিলিংয়ে চলে যেতেন, বিভিন্ন জায়গায় ওনাদের জমিদারি ছিল, কখনো শিলংয়ে চলে যেতেন, বিভিন্ন জায়গায় বাবার সাথে চলে যেতেন। এইভাবে যাওয়ার ফলে কি হতো, স্কুলের পড়া তিনি যখন বেরিয়ে বাড়িতে ফিরতেন, এখানে এসে কলকাতায় ফিরে যখন তিনি স্কুলে যেতেন, সেই সময় কিন্তু আর তিনি ওই পড়ার সাথে তাল মেলাতে পারতেন না। শিক্ষকরা স্বভাবতই রেগে যেতেন, আর তখন তো বেতের ব্যবস্থা ছিল এবং কখনো কখনো তাকে প্রহারও করা হতো, যেহেতু সে পড়াশোনা ঠিক মতন অ্যাটেন্টিভলি পড়াশোনা করতে পারতো না, যেহেতু সেই জন্য তাকে অত্যন্ত কখনো কখনো অনেক কঠোর কথা শুনতে হয়েছে। তো যাই হোক, এই জন্যে কিন্তু তিনি পড়াশোনাটা তিনি বলতেন যে এই যে শিক্ষা ব্যবস্থাটাই তার পছন্দ ছিল না। তিনি কি করলেন, তিনি চাইতেন ছোটবেলা থেকেই যে এই যে শিক্ষা ব্যবস্থাটা, যে 4 দেওয়ালের মধ্যে থেকে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার প্রতি ছোটবেলা থেকেই একটা বিদ্বেষ, একটা বিরক্তি ভাব ওনার মনের মধ্যে চলে আসে। কারণ ক্লাসের অন্যান্য ছেলেদের তুলনায় তিনি অনেকটাই বলতে পারি সবচেয়ে পিছিয়ে পড়া ছেলে ছিলেন স্কুলে যখন পড়তেন তিনি। তখন পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তখন ব্রাহ্মণ সমাজের প্রধান বলতে গেলে পুরোধা ছিলেন, এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেতেন যখন সাথে করে, তখন তিনি আমাদের উপনিষদ সম্পর্কে, আমাদের পুরাণ সম্পর্কে ওনাকে গল্প করতেন। আর এই গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ক্রমাগত হয়ে উঠলেন একজন মনে মনে কিন্তু ভিতরে তিনি শক্তিশালী হতে থাকতেন সাহিত্যের দিক থেকে। তিনি শান্তিনিকেতনে একবার গেছিলেন, সেটা অনেক আগে, যখন তিনি বাবার সাথে এস্টেট দেখতে গেছিলেন, তখন উনি ওখানে থাকার সময় উপনিষদ পড়ে নিলেন। পরবর্তীকালে তিনি
যখন ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে পড়াশোনা করতে যান, ওনার বাবা চেয়েছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন ছেলে ব্যারিস্টার হয়ে আসবে, তখন সেরকম ব্যবস্থা ছিল, তিনি গেলেনও বটে, কিন্তু সেখানে কিন্তু তিনি পড়াশোনায় সফলতা লাভ করতে পারেননি। তার মন কিন্তু পশ্চিমবাংলা বা কলকাতার প্রতি বা এখানে বাংলার মাটির প্রতি তার মন সবসময় পড়ে থাকত। তিনি কি করলেন, তিনি মাঝপথেই পড়া ছেড়ে দিয়ে বা পড়া সম্পূর্ণ না করে তিনি চলে আসলেন এখানে এসে তারপরে আমরা দেখি যে তিনি সেই সময় কিন্তু কিছুদিন পরে আমরা দেখি যে তিনি যদি 1861 সালে জন্মগ্রহণ করেন, 30 বছর বয়সে 1891 সালে তিনি চলে যান বাংলাদেশের শিলাইদহে। সেখানে কি করলেন, সেখানে গিয়ে তিনি জমিদারি দেখতে গেছিলেন, সাধারণ মেইনলি ওনার এই কাজটা নিয়ে গেছিলেন, সেখানে 10 বছর ছিলেন। তো সেখানে থাকার সময় তার মনে এসেছিল, তিনি মিশতেন কাদের সাথে, তিনি মিশতেন সাধারণ যারা জেলে সম্প্রদায়, জেলে যারা মাছ ধরতো, তারা সাধারণ গরিব কৃষক, এই সমস্ত মানুষের সাথে তিনি মিশতেন এবং তাদের সাথে কথা বলতেন এবং প্রকৃতির কোলে, প্রকৃতির মধ্যে থেকে তিনি প্রকৃতিকে দেখতেন এবং প্রকৃতির অপরূপ রূপ দেখতেন। এবং সেখানে তিনি কি করলেন, সেখানে তিনি প্রকৃতির সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুললেন, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার সময় ওনার যে বক্তৃতা উনি দিয়েছিলেন, সেখানে আমরা দেখি যে উনি বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে আজ পর্যন্ত ইউরোপে খুব কমই লেখক সাহিত্যিক আছেন যিনি জীবনের প্রায় 25টা বছর এইরকম একটা নদীর মধ্যে, নদীর উপরে, তখন উনি পদ্মা নদীর উপরে থাকেন, গঙ্গার একটা ট্রিবিউটারি, ওই পদ্মা নদীর উপরে একটা হাউস বোটে থাকতেন, যেটা তিনি নাম দিয়েছিলেন সোনার তরী। তো ওই বোটের মধ্যে তিনি, একটা নৌকার মধ্যে তিনি সবসময় থাকতেন। আর ওখানে ওই পদ্মা নদীতে ডাহুক পাখি আসতো, বেশি উঠতো, কখনো জেগে উঠতো, কখনো ডুবে যেত, তো ওইগুলি লক্ষ্য করতেন। আর প্রকৃতির সাথে তিনি কথা বলতেন সবসময়, আর তো লেখা চলছিল ওনার। তো এইরকম একজন ব্যক্তি যে জীবনের প্রধান 25 বছর, যেটা এবং সেটা যৌবনকালে, যেটা সাধারণত পারে না মানুষ, সেইটা উনি দিয়েছিলেন। সেটা কীভাবে দিয়েছিলেন, আমি একবার লিখতে গিয়ে আমি প্রায় বছর 15 আগে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটা আর্টিকেল লিখি, তখন আমি দেখছিলাম যে কেন 1913-র পরে আজ 2024, এই এতগুলি বছর পরে কেন ভারতবর্ষ থেকে সাহিত্যে, ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার মাটিতে বসে কেউ নোবেল পুরস্কার পাচ্ছে না, পশ্চিমবাংলায় গবেষণা করে, পশ্চিমবঙ্গে লেখালেখি করে কেন পাচ্ছে না। আমার একটা কথাই মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 25টা বছর, জীবনের প্রধান 25টা বছর উনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে, প্রকৃতির কোলে বসে, ব্রহ্মের ধারণা নিয়ে এবং উপনিষদকে আশ্রয় করে তিনি যে রচনা করেছিলেন, তিনি যে সৃষ্টি করেছিলেন, সেই রকম সৃষ্টি আমাদের পশ্চিমবাংলায় আর দ্বিতীয়টা হচ্ছে না। এটা একটা বড় কারণ লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা সম্পর্কে যে ভাবনা, সেই ভাবনাটা সংক্ষেপে যদি একটু বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যে উনি চেয়েছিলেন এমন একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, 4 দেওয়ালের বাইরে প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে একটা মুক্ত প্রাঙ্গণে একটা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাদান এবং শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে আত্মিক সম্পর্ক যাতে গড়ে ওঠে প্রকৃতির কোলে, এইরকম একটা চিন্তাভাবনা তার ছিল। এবং সেটা তিনি আমেরিকায় যখন এক সময় আমেরিকায় গেছিলেন 1913 সালের পর থেকে অনেকগুলি বছর তিনি ইউরোপ এবং আমেরিকা জুড়ে বক্তৃতা করে এসেছেন এবং তার কবিতা এবং তার লেখার উপরে তিনি বক্তব্য রাখতেন। তো এইভাবে ওনার একটা ইচ্ছে ছিল যে ওই একটা প্রকৃতির কোলে স্কুল করবেন। সে 1913 সালে উনি যখন নোবেল পুরস্কার লাভ করলেন, তার সমগ্র টাকাটা, পুরো অর্থটা তিনি কিন্তু ওই শান্তিনিকেতনে যে স্কুলটা, তখন শান্তিনিকেতনে যে স্কুল হয়, শান্তিনিকেতন মানে অ্যাবোর্ড অফ পিস, অর্থাৎ শান্তির নিকেতন, শান্তির বাসস্থান। তো সেইখানে প্রকৃতির কোলে তিনি যে স্কুল
স্কুল তৈরি করলেন। পরবর্তীকালে 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে তিনি ভাবতে লাগলেন যে কীভাবে আমি এটাকে একটা বিশ্ববিদ্যালয়ের রূপ দেবো, এই স্কুলটাকে কীভাবে বিশ্ববিদ্যালয় করে নেবো যেখানে সারা পৃথিবীর ছেলেমেয়েরা আসবে, যেখানে পূর্ব এবং পশ্চিমের জ্ঞানের সমন্বয় ঘটবে। তো এই ধারণা নিয়ে তিনি কিন্তু শান্তিনিকেতন করেছিলেন। 1918 সাল থেকে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছিল। তারপরে ডিসেম্বর মাসে 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন তৈরি হয়ে যায়, প্রতিষ্ঠা লাভ করে এবং সেটা কাজকর্ম কারো শুরু করে দেয়। সেখানে ওই সময়ে কিন্তু উনি যখন শান্তিনিকেতনে ছিলেন সেই সময় 1901 থেকে 1905 সালের মধ্যেই আমরা দেখি ওনার দুই সন্তান এবং ওনার স্ত্রী বিয়োগ ঘটে ওইখানেই। অথচ তিনি লেখা কিন্তু থামাননি। তিনি আমার এমন একজন কবি, তিনি এমন একজন লেখক, তিনি এমন একজন পেইন্টার, তিনি এমন একজন গল্পকার, তিনি এমন একজন চিত্রকর যেটা সারা বিশ্বের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছেন। তিনি এমনই একজন ব্যক্তিত্ব। তো রবীন্দ্রনাথের যে ভাবনা ছিল যে মুক্ত অঙ্গনে করবেন, তো তিনি ওইখানটা একটা স্কুল করেছিলেন, একটা লাইব্রেরি করেছিলেন এবং একটা লাইব্রেরি করেছিলেন এবং একটা স্কুল করেছিলেন, যেখানে ছেলেমেয়েরা এসে পড়াশোনা করতে পারতো, যেগুলি এখনো আছে। এবং অনেকটা জায়গায়, খোলামেলা জায়গায় তিনি ক্লাসের ব্যবস্থা করেছিলেন, যেটা এতদিন পরে এখনো কিন্তু সেটা বজায় আছে। যে আপনারা শান্তিনিকেতনে গেলে দেখতে পারবেন শান্তির গাছের নিচে ক্লাস হয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ওখানে বসেই ক্লাস করেন। তো একটা অদ্ভুত নজির সৃষ্টি করেছিলেন তিনি। তারপরে যদি আমি বলি তার জাতীয়তাবোধ, তার দেশাত্মবোধ কেমন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেশাত্মবোধ ছিল সেটা তখন শুধু 19 শতকে নয়, সেটা 20 শতকেও যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের অনুপ্রেরণা জুগিয়েছে, তাদের উৎসাহ জুগিয়েছে। তিনি একদিকে যেমন পশ্চিমী উপনিবেশবাদকে তিনি যেমন ঘৃণা করতেন বা উপনিবেশবাদকে যেমন তিনি উপনিবেশবাদের যেমন বিরোধিতা করতেন, তেমনিভাবে আমাদের যে জাতীয়তাবোধকে তিনি সমর্থন করতেন এবং জাতীয়তাবোধকে তিনি উৎসাহ দিতেন তার গানের মধ্যে দিয়ে, তার লেখার মধ্যে দিয়ে, তার বক্তব্যের মাধ্যমে এবং তার রেগুলার ইন্টারাকশনের মধ্যে দিয়ে, কথাবার্তার মাধ্যমে। তো এইরকম একটা ওনার ধারণা ছিল। তিনি চাইতেন যে ভারতবর্ষ এমন একটা ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষের শিক্ষিত সমাজ গড়ে উঠবে, তিনটে জিনিসের উপরে ভিত্তি করে একটা সমাজ গড়ে উঠবে। সেখানে থাকবে মুক্ত চিন্তা থাকবে, সেখানে স্বাধীনতা থাকবে এবং সেখানে মানুষের প্রয়াস থাকবে উন্নয়নের জন্য, যেখানে মানুষ উন্নয়নের জন্য মুক্ত চিন্তা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তার এরকম একটা ধারণা ছিল। আমরা যদি দেখি ওনার শিক্ষা সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এবং ওনার যে সমাজ চেতনা সম্পর্কে যে ধারণা, সেই ধারণাগুলি আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর 2000-এর বেশি গান লিখেছিলেন। আজকে ভারতবর্ষে যেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হচ্ছে, সেখানে আমার মনে হয় না এমন কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের গান বা নিজের কবিতা বা নিজের নাটক দিয়েই হচ্ছে না। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি কেউ শ্রদ্ধা জানাতে যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা বা সৃষ্টি করা সঙ্গীত, তার নাটক, তার লেখা, তার কবিতা, তার গল্প, তার নৃত্য, এইসবের মধ্যে দিয়েই পালিত হচ্ছে সারা পৃথিবীর জন্য। এটা একটা বড় কৃতিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন বা এখনো পৃথিবীর মধ্যে যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, আমাদের জনগণ মনোরথী আর বাংলাদেশে। এবং শুধু তাই নয়, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও শোনা যায় না। তিনি ওনার এক ছাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুবাদ করেছিলেন সিংহলি ভাষায়, তারপরে সেটাও সেখানে জাতীয় সঙ্গীত। ভাবা যায় না রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এমন একজন মানুষ যিনি প্রাতঃস্মরণীয়, যাকে সকালবেলা স্মরণ করলে আমাদের দিন ভালো যায়, যাকে স্মরণ করলে আমরা আমাদের কাজে অনুপ্রেরণা পাই, আমরা কাজে উৎসাহ পাই, আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি এবং সেটাকে সফল কিভাবে করবে সেটা আমরা দেখতে পারি। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দার্শনিক, যদিও প্রথাগতভাবে তিনি দার্শনিক ছিলেন না, তথাপি পশ্চিমের যে দার্শনিকগণ এবং পশ্চিমের যে গবেষকগণ তারা প্রমাণ করেছিলেন, তারা দেখিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথের দর্শন ছিল মানব প্রেমের দর্শন। তখন ওনার যে দর্শন, সেই দর্শনের সাথে আমরা চৈতন্যের দর্শনের
সাথে কিন্তু অনেকটা মিল খুঁজে পাই, কারণ সেখানেও তিনি লাভের ভালোবাসার কথা বলতেন, প্রেমের কথা বলতেন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একইভাবে লাভ অর্থাৎ প্রেম এর কথা বলেছেন। তিনি মানুষকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, মানুষকে ভক্তি করতে শিখিয়েছেন, মানুষের পরস্পরের মধ্যে মিলন তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। এটাই তো সার্থকতা কবি, এটাই তো কবির সবচেয়ে বড় সার্থকতা। তো আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের। আমরা এখানে ধন্যবাদ তো জানাতেই হবে দুই নন্দিতাজিকে, যারা এই অনুষ্ঠানটা করতে মানে উদ্যোগ নিয়েছে এবং সকলকে এতজন আমাদের স্যারের গুণীজনদের সবকে একত্রিত করেছে। এটা একটা সত্যি খুবই প্রশংসা এবং আমার তো ভীষণই ভালো লাগছে যে এখানে আসতে পেরে এবং আপনাদের সামনে দু চারটে কথা বলতে পারে। তবে একটা কথা মনে হচ্ছিল যে অনেকেই আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, নাটক, গল্প, কিন্তু আমার মনে হয় এখানে উপস্থিত অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল পাওয়া উপলক্ষে বক্তৃতা, প্রত্যেককে নোবেল যখন পায় মানুষ, যারা পান নোবেল প্রাপকদের একটা স্পিচ দিতে হয়, সেই স্পিচটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা হৃদয়ে ছুঁয়ে যায়। আমার মনে হয় যারা ছোটরা আছে মানে তা বলা যায় না কার মনে কখন প্রভাব বিস্তার করে। আমি ওই গীতাঞ্জলি বইটা নিয়ে এসেছি, আমার যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি একটু পড়ে শোনাতে পারি, ওখান থেকে ভালো লাগবে মনে হয় আপনাদের। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়ার আগে আমার ওই নোবেল যে স্পিচটা দিয়েছিলেন নোবেল প্রাইজ উপলক্ষে, সেই স্পিচটাকে আমি কম করে আজ থেকে 10 বার, আমি যখন বইটা কিনেছি তখন থেকে মনে হয় 10 বার পড়েছি, এত ভালো লাগে আমার। আমি ইংরেজিতে পড়ছিলাম, আমি এখন বাংলাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। নোবেল পুরস্কার গ্রহণ উপলক্ষে প্রদত্ত ভাষণ। অবশেষে আপনাদের দেশে আসতে পেরে আমি আনন্দিত। আমার কাজের স্বীকৃতি দিয়ে এবং আমাকে নোবেল পুরস্কার প্রদান করে যে সম্মাননা আপনারা আমায় অর্পণ করেছেন, এই সুযোগে তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমার ইংল্যান্ডের প্রকাশক এই পুরস্কার প্রদান উপলক্ষে যে তার বার্তা পাঠিয়েছিলেন, সেই অপরাহ্নটির কথা আমার মনে পড়ছে। সে সময় আমি শান্তিনিকেতনে আমার বিদ্যালয়ে ছিলাম। অনুমান করি সেই বিদ্যাঙ্গনের কথা আপনারা জানেন। ঠিক সেই সময়ে আমরা বিদ্যালয়েরই কাছে একটি বনে সহযোগীদের নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে যখন আমি তার ঘর এবং ডাকঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাদের দেখতে পেয়ে একজন ছুটতে ছুটতে এসে তার বার্তাটি আমাকে দিলেন। যে গাড়ি চড়ে আমি যাচ্ছিলাম, সেই গাড়িতে জনৈক ইংরেজ অভ্যাগত সঙ্গে ছিলেন। মনে হলো তার বার্তাটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় এবং আমি লেফাফাখানা শুধু আমার জোব্বার পকেটে রেখে দিলাম। ভাবলাম গন্তব্যে পৌঁছে ওটা পড়ে নেওয়া যাবে। কিন্তু আমার বিদেশি সঙ্গী সম্ভবত টেলিগ্রামের বিষয়বস্তু আগেই জানতেন, তাই ওটা পড়বার জন্য আমাকে আকুতি জানালেন। বললেন, দেখুন, এতে খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা আছে। আমি ওটা শুনে খুলে পড়লাম। পড়ে আমি কিছু বিশ্বাসই করতে পারছিলাম না। প্রথমেই আমার মনে হলো টেলিগ্রামের ভাষায় কিছু গণ্ডগোল আছে, হয়তো আমি এর যথার্থ অর্থ পাঠ করতে অক্ষম। শেষ অবধি অবশ্য আমি নিশ্চিত হলাম এবং আপনারা অনুধাবন করতে পারছেন বিদ্যালয়ের বিদ্যার্থী এবং আচার্যরা এতে কি পরিমাণ খুশি হলেন। যে ছেলেরা আমাকে ভালোবাসে আর আমিও যাদের খুব ভালোবাসি, তারা যখন আমাকে যে সম্মান দেখানো হয়েছে, সেই শ্রদ্ধায় তারাও সম্মানিত বোধ করছে। বুঝতে পারলাম সেই ঘটনা আমাকে সবচেয়ে বেশি অভিভূত করে। আমি বুঝতে পারলাম আমার সম্মান আমার দেশবাসীও সমানভাবে ভাগ করে নেবেন। এমনি করেই বিকেলে বাকি সময়টা কেটে গেল। ধীরে ধীরে নেমে এলো। আমি আশ্রম চত্বরে একা বসে নিজেকে প্রশ্ন করতে লাগলাম, কোন গুণের জন্য পাশ্চাত্য দেশ আমার কবিতাকে বরণ করে নেবে? আমার জাতি ভিন্ন, সাগর আর পাহাড় দিয়ে পশ্চিম দুনিয়ার সন্তানদের থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র। আপনাদের আমি নিশ্চিত করে বলছি, কোনো গৌরববোধ নয়, এক আত্মানুসন্ধিৎসু হৃদয় নিয়েই আমি নিজেকে সব প্রশ্ন করেছিলাম এবং সেই মুহূর্তে নিজেকে নগণ্য মনে হচ্ছিল। আমি স্মরণ করি তারুণ্যেই আমার জীবনের কাজ কেমন করে প্রসারিত হতে শুরু করলো। আমার বছরের 25 বয়সে আমি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গঙ্গার ধারে বাংলার এক অজ্ঞাত পরিচয় গ্রামে একটা নৌকার উপরে নির্মিত ঘরে বাস করতাম। হিমালয়ের হ্রদ থেকে উড়ে আসা হাঁসের দল সেই শরৎ ঋতুতে
আমার একমাত্র প্রাণময় সঙ্গী। চারপাশের উন্মুক্ত প্রকৃতি থেকে আমি রৌদ্র কিরণের মদিরা নির্জনে পান করতাম শুধু, আর বয়ে নিয়ে যাওয়া নদীর মর্মর ধ্বনি আমার সঙ্গে কথা কইত। সেই বিজনে আমি স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নগুলিকে রূপ দিতাম আমার কাব্যে, আমার অধ্যয়নে, আমার কলকাতার নাগরিক সমাজে আমার ভাবনা পাঠিয়ে দিতাম পত্র পত্রিকার মাধ্যমে। আপনারা অনুধাবন করতে পারছেন আমার সেই জীবনযাত্রা পাশ্চাত্যের জীবন থেকে একেবারেই আলাদা। আমি জানি না পশ্চিমের কোনো কবি বা লেখক তার যৌবনকাল এমন সঙ্গীহীন নির্জনতায় কাটিয়েছেন কিনা। আমি অবশ্য নিশ্চিত যে এটা তাদের পক্ষে অসম্ভবই নয়, সম্ভবই নয়। এবং পাশ্চাত্যের জীবনে এমন নিঃসঙ্গতার কোনো ঠাঁই নেই। এমনি করেই বয়ে চলছিল আমার জীবন। সে সময় আমার দেশের মানুষদের কাছে আমার সত্তা ছিল অপরিচিতের আড়ালে। আমি বলতে চাইছি, আমার আপন রাজ্যের বাইরে কেউ আমার নাম জানত না। এই অন্তরাল নিয়ে আমি সম্পূর্ণ পরিতৃপ্ত ছিলাম, যা আমাকে জানতার কৌতূহল থেকে রক্ষা করেছিল। তারপর সময় এলো যখন আমার হৃদয় অনুভব করল সেই বিজন হৃদয় থেকে আসা মানবের জন্য কর্মের ধারণা শুধু স্বপ্নকে রূপ দেওয়া নয়, জীবনের সংকট নিয়ে গভীর ভাবনাও নয়, বরং নির্দিষ্ট কর্মের মধ্য দিয়ে আমাকে ঘিরে থাকা মানুষের জন্য নির্দিষ্ট সেবার মধ্য দিয়ে আমার আদর্শকে ভাষা দান করা। একটা ভাবনায় মনে এলো যে ছোটদের শিক্ষা দান করতে হবে। এই জন্য নয় যে এ কাজের আমি বিশেষভাবে যোগ্য ছিলাম। আমারই নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো মূল্য গ্রহণ করা হয়নি। এই কাজ মাথায় নিয়ে আমার কিছু দ্বিধা ছিল স্বভাবতই, কিন্তু অনুভব করলাম আমি তো গভীরভাবে প্রকৃতিকে ভালোবাসি। স্বভাবতই শিশুদের প্রতি আমার ভালোবাসা রয়েছে। এই বিদ্যায়তন সূচনার পিছনে আমার ভাবনা ছিল এখানে মানব শিশুরা পড়ে স্বাধীনতা, জীবন আর প্রকৃতির সংসর্গ। আমার শৈশবে আমি এই সব অপরুদ্ধতায় ভুগেছি যা অধিকাংশ শিশুর উপরে চাপিয়ে দেওয়া হয় যখন তারা বিদ্যালয়ে যায়, এবং আমাকে শিক্ষা যন্ত্রের মধ্যে দিয়ে যেতে হয়েছে যা জীবনের আনন্দ এবং মুক্তিকে অভিশপ্ত করে। যে আনন্দ ও মুক্তির জন্য শিশুদের ক্ষুধা অনন্ত। আমার লক্ষ্য ছিল মানব শিশুদের মুক্তি ও আনন্দ দান করা। সুতরাং আমার চারপাশে কিছু ছেলেকে পেয়ে গেলাম। আমি শোনালাম তাদের, সুখী করতে চেষ্টা করলাম। আমি ছিলাম তাদের খেলার সাথী, আমি ছিলাম তাদের সাথী। আমি তাদের জীবনে অংশ নিলাম এবং আমি অনুভব করলাম আমি ওদের দলে সব থেকে বড় শিশু, এবং আমরা সবাই মুক্তির আবহাওয়ায় একসঙ্গে বড় হয়ে উঠতে শিখলাম। এইটুকু। আমি আরও আছে, আমি ওটা করলাম না, তাতে অনেকটা সময় চলে যাবে। সেই জন্য আমি আর বেশি সময় নষ্ট করতে চাইছি না, কারণ এখানে আপনারা সকলে আছেন, আপনারা বলবেন। অনেক ধন্যবাদ আপনাদের।